নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। মঙ্গল কথা সুপ্রিয় কথন আজকে 138তম পর্ব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের বন্ধু স্বজন এবং পরিবারের সকলে। বন্ধুরা, প্রথমে যে কথাটা বলার, যে আজকে একটা বিশেষ দিন, ভারতের ইতিহাসের জন্য একটা বিশেষ দিন। সবথেকে বড় কথা, দীর্ঘ 500 বছরের একটা অবমাননার ইতিহাস, ধ্বংস এবং অত্যাচারের ইতিহাসের সমাপনের দিন। তার পাশাপাশি আগ্রাসনের ইতিহাসের সমাপনের দিনের ইতিহাসের সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো উঠে এসছে সে প্রশ্নগুলো করারও দিন। প্রশ্নগুলো হচ্ছে, কার্বন ডেটিংয়ের মাধ্যমে যে ইতিহাসকে আমরা জানতে পেরেছি, তাহলে ঊনবিংশ শতকে তৈরি করা সেই মিথ্যা ইতিহাস কেন এখন আমাদের পড়তে হবে? এই প্রশ্নটা যেমন আজকে তুলব। তার পাশাপাশি আজকে বেইরুটে গতকাল ঘটে যাওয়া একটা মস্ত বড় বিস্ফোরণের নেপথ্যের কারণ অনুসন্ধানেরও চেষ্টা করব। আপনারা নিয়ে যাব লন্ডনে, কথা বলবেন আমাদের সঙ্গে সেখান থেকে আমাদেরই একজন প্রতিনিধি। তার আগে মনে করিয়ে দিই, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এবং করানোর অনুরোধ নিত্যদিনের মতোই, কারণ নির্ভীক সংবাদ সংস্থার সঙ্গে থাকলেই আপনি আজকের সময়ের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে রাখতে পারবেন। চলুন চলে যাই আজকের প্রধান প্রধান খবরে। অযোধ্যায় ভূমি পূজন সমাপ্ত, বিশ্বকে আপন সামর্থ্যের বার্তা দিল ভারত। বেইরুটে বিপুল বিস্ফোরণে নিহত শতাধিক, নেপথ্যে কারা? লন্ডন থেকে লাইভে ব্যাখ্যা করলেন কেরাল দেলে। ইতালিতে 15 লক্ষ মানুষ সংক্রমিত কোভিডে, ধারণা বিশেষজ্ঞদের 100 কোটির ওপর ছাত্রছাত্রী বিশ্বজুড়ে বিপন্ন কোভিড। বন্ধুরা, প্রধান প্রধান খবর পড়ার আগে আরও একবার মনে করিয়ে দিই, রাম জন্মভূমি নিয়ে 500 বছরের জটিলতা মেটালো আদালত। কার্বন ডেটিং তথ্য যে চাঞ্চল্যকর প্রাচীন ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছে, সেগুলোর মীমাংসা কে করবে? আজকে তথ্য সহ বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি জানি সে বিশ্লেষণ আপনাদের অনেককেই বিস্মিত করবে, যেমন তেমনি আপনার মনে প্রশ্নও তুলবে একই সঙ্গে, যে সত্যিই তো এগুলোর কি মীমাংসা হবে। কারণ ঊনবিংশ শতাব্দে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ইতিহাস তৈরি করা হয়েছিল, সে ইতিহাস যে ভুল ছিল তা পদে পদে আমরা বুঝতে পারছি। আজকের জগৎ পরিক্রমার শুরুতেই চলুন চলে যাই একটা সংবাদে, যে সংবাদটা কতজন খেয়াল রেখেছেন জানি না, কিন্তু জাতিসংঘের সদর দপ্তর জেনেভাতে গিয়ে সংবাদটা একটু আপনাদের বলি। সেটা হচ্ছে, গোটা পৃথিবীতে 160টি দেশে মোট 100 কোটিরও বেশি ছাত্রছাত্রী তারা পড়েছেন গভীর সংকটে। একথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন 4 কোটি ছাত্রছাত্রী তারা তাদের প্রি স্কুলে যেতে পারেনি, অর্থাৎ স্কুলের আগে যে পড়াশোনাটা সেটা তারা করতে পারেনি এবছর কোভিডের কারণে। তিনি একই সঙ্গে এই কথাও বলেছেন যে একটা সম্পূর্ণভাবে যাকে বলে প্রজন্মগত ক্যাটাস্ট্রফি বা মহাবিপদের সামনে দাঁড়িয়ে পড়েছে মানুষ, এবং এই মুহূর্তে শিক্ষা সংক্রান্ত এই সংকটের মোকাবিলার পথ কি তা তিনি জানেন না। জেনেভা থেকে যাব অযোধ্যাতে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি আজকে রাম মন্দিরের ভূমি পূজন সমাপ্ত করলেন। দীর্ঘ আপত্তি, দীর্ঘ টালবাহানা, দীর্ঘদিনের কোর্ট কাছারি আদালত এবং আন্তর্জাতিক স্তরে শত্রুদের তরফ থেকে বিভিন্ন রকমের বাধা দানের পরে এমনকি এই হুমকিও দেওয়া হয়েছে যে রাম মন্দির তৈরি হলে সেই মন্দির উড়িয়ে দেওয়া হবে। এই হুমকিও শোনা গেছে, এমনকি আজকের দিনেও সে কথা শোনা গেছে। প্রধানমন্ত্রী আজকের এই বিশেষ দিনটিতে, অর্থাৎ ইতিহাসকে পরিবর্তন করে যখন ইতিহাস নতুন করে লেখা হলো, সেই দিনটিতে তিনি বলেছেন, কম্বোডিয়া থেকে লাওস, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জন অধ্যুষিত দেশে রামের পরিচয় বা রামায়ণের পরিচয় গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে স্বীকৃত। তিনি কথাও বলেছেন, নেপালের সম্পর্ক রয়েছে রামের সঙ্গে যথেষ্ট ভালোভাবেই, কারণ সীতা, রামায়ণ কথিত সীতা, তিনি কিন্তু আসছেন নেপাল থেকেই। এখানেই শেষ নয়, মাথায় রাখুন আজকের এই ভূমি পূজন উপলক্ষে 2000টি তীর্থক্ষেত্র থেকে অন্তত 100টি নদীর জল ওই ভূমি পূজনে ব্যবহার করা হয়েছে। আজকের 135 জন পূজ্য সন্ত, তারা বিভিন্ন স্পিরিচুয়াল ট্র্যাডিশন বা বিভিন্ন রকম আধ্যাত্মিক যে সমস্ত ভাবধারা রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী মোদী
বলেছেন যে এই এই যে ফাউন্ডেশন স্টোন তিনি যেটা প্রতিষ্ঠা করলেন, ভূমি পূজন যেটা করলেন, সেটা ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লিখে থাকা একটা ঘটনা, কিন্তু তিনি সংকল্প করেছেন গোটা ভারতবর্ষের নাম করে। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অর্থাৎ অযোধ্যা থেকে চলে যায় নতুন দিল্লি। তিনি এই দিনটিকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়ে, ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে, বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে রাম রাজ্য সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণার প্রতিফলন এইবার ঘটতে শুরু করবে বলে তাঁর বিশ্বাস। বন্ধুরা, এই ঘটনার ঠিক পরেই আমরা যাব কেরালায়। আপনারা জানেন যে আফগানিস্তানের জালালাবাদে গত রোববার অর্থাৎ দুদিন আগে জালালাবাদে যে একটি জেলখানায় হামলা করা হয়েছিল, সেখান থেকে অন্তত 270 জন বন্দী পালিয়েও যায়। নিহত হয়েছিলেন 26 জন তখনকার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী। পরবর্তীকালে জানা গেছে 30 জনের মৃত্যু হয়েছে সেই হামলাতে। আইএসআইএসের এই হামলাতে জড়িত ছিল একজন ডাক্তার, যে ডাক্তার কেরালার কেসারগার থেকে গিয়ে ওই হামলায় অংশ নিয়েছে বলে জানা গেছে। খবরটা জানিয়েছে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থার তরফ থেকে। খবরটা জানিয়ে বলা হয়েছে যে আরও বেশ কয়েকজনের সন্ধান চলছে এবং কেরালার থেকে যাওয়া একজন ডাক্তার যেই সংঘর্ষে যুক্ত ছিল, জঙ্গি দলের নাম লিখিয়েছে, সেটা তারা নিশ্চিত। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কেরালার সঙ্গে এরকম প্রচুর জঙ্গি সংসর্গ সাম্প্রতিক অতীতে আমরা একের পর এক দেখতে পেয়েছি। এটাও জানা গেছে যে কেরালার সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অর্থাৎ দেশের দক্ষিণাঞ্চলের এই রাজ্যটিতে, সেখানে রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, তারা দেখা যাচ্ছে যে সাম্প্রতিক অতীতে যখন করোনা সংক্রমণের পরিস্থিতি দেখা দিয়েছিল, গোড়ায় তারা গোটা দেশের প্রশংসা আদায় করেছিল, তারা নাকি করোনা সংক্রমণের মোকাবিলা করেছে। পরবর্তীতে দেখা গেছিল সেগুলো মিথ্যা কথা ছিল। এখন দেখা যাচ্ছে জঙ্গি যোগেও কেরালা যথেষ্ট এগিয়ে রয়েছে। উদ্বেগজনক সংবাদ নিঃসন্দেহে। চলুন যাই বেইরুট। আপনারা জানেন বেইরুটে গতকাল স্থানীয় সময় সন্ধ্যে 6টার একটু পরে একটা বড় দুর্ঘটনা, একটা বড় বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে 100-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এখনো পর্যন্ত, আহত হয়েছেন 4000-এরও বেশি মানুষ। এবং বিস্ফোরণের ফলে, এই বিপুল বিস্ফোরণ একটি নয়, মোট 2টি বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এই বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত বেশ কয়েকশো মানুষ, তারা এখনো পর্যন্ত নিখোঁজ। অর্থাৎ বিস্ফোরণের যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে তার তলায় চাপা পড়ে রয়েছেন অনেকেই, এরকম একটা ধারণা করছে পুলিশ। পাশাপাশি অনেকগুলো তথ্যই একের পর এক উঠে আসছে, সেই তথ্যগুলো আমরা জানবো। কিছু কিছু তথ্য আমার রয়েছে আমাদের এক বন্ধু কেদার লেলে, তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন লন্ডন থেকে, তার কাছে জানবো। তার আগে যেটুকু তথ্য আপনাদের জন্য আমি সংগ্রহ করতে পেরেছি সেটা আপনাদের জানাই। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে 10 থেকে 20 কিলোমিটার দূরের বাড়ি ঘরদোরের জানলার কাঁচ, জানলা দরজা ইত্যাদি ভেঙে পড়েছে বলে জানা গেছে। একথাও জানা গেছে যে বিস্ফোরণের সময় সেখানকার স্থানীয় মানুষজনের মধ্যে একটা সাংঘাতিক আতঙ্ক দেখা দেয়। প্রাথমিকভাবে একটা বিস্ফোরণ হওয়ার পরে অনেকে দেখতে যান যে কি হয়েছে ঘটনাটা, তখনই দ্বিতীয় বিস্ফোরণটা ঘটে। বেইরুটের অর্থাৎ লেবাননের রাজধানী বেইরুটে, যে দেশটি ইতিমধ্যে অর্থনৈতিকভাবে রীতিমতো পিছিয়ে পড়েছে। আপনারা জানেন, আমাদের জগৎ পরিক্রমাতে আপনারা বারবার করে আপনাদের জানিয়েছি আমরা যে এই বেইরুটে সাম্প্রতিক অতীতে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো কি না, একেবারে নিকটবর্তী দেশ সিরিয়ার সেখানকার গৃহযুদ্ধ পরিস্থিতির কারণে বেইরুটের অভ্যন্তরে এখন প্রচুর মানুষ যারা শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন, তাদের খাদ্যের সংস্থান নেই। সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রায় 2.5 কোটি মতো শরণার্থীর মধ্যে প্রচুর শিশু রয়েছে যাদের মুখে অন্ন তুলে দেওয়ার কোনো সংস্থান নেই। জাতিসংঘ চেষ্টা করেছিল, কিন্তু তাদের অর্থ সংস্থান না থাকাতে তারা বিশাল সাহায্য কিছু করতে পারেনি। স্বচ্ছ পানীয় জল অনেকের কাছে নেই। তার থেকেও বড় সমস্যা হচ্ছে বেইরুটের অর্থনীতি, লেবাননের অর্থনীতি ভেঙে পড়ার আরও একটি কারণ সন্ত্রাসবাদী হামলা একের পর এক ঘটে চলা। আল শাবাব নামের একটি জঙ্গি গোষ্ঠী সেখানে সক্রিয়। এছাড়া অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলি যারা বিভিন্ন আশেপাশের দেশ থেকে এসে সেখানে সন্ত্রাসবাদী হামলা চালায়। সব থেকে বড় সমস্যাটা কোথায়? বেইরুটের এই বন্দর এলাকাতে প্রচুর পরিমাণে বিস্ফোরক সংগ্রহ করে কেন রাখা হয়েছিল, এই প্রশ্নটি উঠছে। প্রশ্নটি এই জন্য উঠছে, অ্যামোনিয়াম নাইট্রেট নামের যে বিস্ফোরক,
ওখানে বিস্ফোরণ ঘটেছে, তাতে যে পরিমাণে বিস্ফোরণটা ঘটেছে, যে বিপুল আকার সেই বিস্ফোরণের, তাতে স্পষ্ট বোঝা গেছে 2750 মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক ওইখানে সংগ্রহ করা হয়েছিল কোনো রকম সুরক্ষা বা প্রতিরক্ষা ছাড়াই। এই প্রশ্ন যে কারণে আন্তর্জাতিক তদন্তকারী দলগুলির উঠছে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করে জানিয়েছেন তিনি যথেষ্ট দুঃখিত এবং অত্যন্ত গভীরভাবে শোক পেয়েছেন। তিনি এই যে বিপুল সম্পত্তি এবং মানুষের প্রাণের ক্ষতি হয়েছে তার জন্য তিনি বলেছেন তিনি পাশে রয়েছেন বেইরুটের। ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন করেছেন এই বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে সেটা কবে খুঁজে পাওয়া যাবে। আরেকটা ছবি আপনাদের দেখাবো কারণ বিস্ফোরণের তীব্রতা বুঝতে গেলে এই ছবিটি আপনাদের দেখতে হবে। ছবিটি দেখার পরে আমরা যাব লন্ডনে, কথা বলবো যে কথা বলেছি আমাদের বন্ধু লেলের সঙ্গে। তিনি আমাদের জানাবেন বিস্ফোরণের পরে দেখুন ধ্বংসস্তূপের একটা ছোট্ট অংশের ছবি। এটা একটা ছোট্ট অংশের ছবি। অ্যামোনিয়াম নাইট্রেটের এই বিপুল পরিমাণ সেটা কেন সংগ্রহ করে রাখা হয়েছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, কারা রেখেছিল, যে বন্দরের যে ওয়্যার হাউস অর্থাৎ গোডাউন, সে গোডাউনে কেন এতটা অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল, এই নিয়ে প্রশ্ন উঠছে। চলুন যাই লন্ডন। আমরা কথা বলবো লন্ডনে গিয়ে কেদার লেলের সঙ্গে। কেদার লেলে আমাদের জানাবেন যে বেইরুট থেকে তিনি কি সংবাদ সংগ্রহ করতে পেরেছেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলাম বেইরুটের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণটা, সমস্যাটা ছিল এটাই, তারা কেউ কথা বলতে চাননি। হ্যাঁ কেদার, ক্যান ইউ প্লিজ টার্ন your camera like that? No, it is just the upside down. Yeah. Can you hear me? Can you hear me? Yeah, good. বন্ধুরা, কেদার আমাদের সঙ্গে যোগ দিয়েছে লন্ডন থেকে। আমাদের কথা বলতে হবে। কেদার ভারতীয়, কিন্তু কেদার इंग्रेजी, हिंदी, मराठी तीनटे भाषा बोले। केदार, मैंने बताया कि आप 3 लैंग्वेज बोल सकते हो, अंग्रेजी, हिंदी और मराठी। तो आपको पता है कि हमारी ये बंगला चैनल है। तो पहले आप ये बताएं हमें कि व्हाट न्यूज़ यू कुड गैदर अबाउट बेरूट एक्सप्लोजन फ्रॉम योर फ्रेंड्स इन लेबनान। I contacted 2 or 3 resources in Beirut. Couple of them were not available by the time I could reach you, basically. But they were very terrified. They were very shocked by this blast, basically. So I tried to ask them some information, like what is the situation, how are they coping with this blast, and what is the case about it. But they were so terrified with this blast that they refused to state any information on that one. So that is really disturbing, because we want to try and help them out. We want to try and figure out like what is the best thing that we can do. And also your channel and our channel is our intention is that they can reach out to a lot of people and they can say that they are safe and they are out of danger. So that was the only intention that I was trying to get in touch with them. But they were so scared, they were so terrified that they refused even to comment on any stuff that was going on. Kedar, there is one एक असमर्थित सूत्र से एक संवाद जो एक न्यूज़ जो आ रहा है, वो मैं आप जरा अगर हिंदी में बोलिएगा तो बेहतर होगा, क्योंकि चलेगा हम ठीक है। तो ऐसा है कि हमने ये भी सुने हैं कि बेरूट में, आपको पता होगा शायद, लेबनान में वो उसके बिल्कुल बगल में जो सीरिया है, सीरिया से ढेर सारे शरणार्थियाँ जो लेबनान में आके रह रहे हैं। अभी 2.5 करोड़ के बराबर शरणार्थियाँ आके रह रहे हैं और खाना भी नहीं नसीब हो रहा है। देयर इज नो फूड और साफ पानी भी नहीं है पीने के लिए, और बच्चे भी, उसके पास भी खाना नहीं है। अभी लेबनान में जो है इकोनॉमिक क्राइसिस चल रहा है, उसके ऊपर वहाँ पर ये जो टेररिस्ट हमला हुआ, आपको क्या लगता है कि वो एरिया का डिस्टेबलाइजेशन के लिए कुछ फोर्स काम कर रहे हैं, ऐसा कुछ लग रहा है क्या आपको? हाँ, एक्चुअली मतलब जब से लेबनान में पॉलिटिकल चेंज आया है, तब से इस
प्रकार कुछ ना कुछ घटनाएं होती आ रही है। तो मतलब हम तो सिर्फ एनालिसिस कर सकते हैं कि ये इवेंट हुआ है तो ऐसे हो सकता है, क्योंकि डीप डाउन रूट वहां पे जाके हमने कुछ ज्यादा इन्वेस्टिगेशन किया नहीं। लेकिन अगर आप पॉलिटिकल मूवमेंट्स अगर आप देखते हैं लेबनान में पिछले 2-3 सालों से, तो इस तरह से ही है कि वहां पे कोई डिस्टेबलाइजेशन हो जाए, ताकि अदरवाइज तो कोई मतलब नजर आता नहीं है। क्योंकि इतना शॉकिंग है कि कोविड के बावजूद भी लोग ऐसे टेररिस्ट एक्टिविटी, ऐसे कुछ ब्लास्ट कर पा रहे, यही सबसे ज्यादा खतरनाक और बात है जो अच्छी नहीं है। मतलब यही बड़ी बात यही है कि लेबनान वैसे ही कोविड से ज्यादा परेशान है, ऊपर से ये जो ब्लास्ट वगैरह, ये जो अटैक वगैरह हो रहा है, इसका जरिए तो ये जरूर कह सकते हैं लोग, जैसे कि इन्वेस्टिगेशन के ऊपर लेबनान का जो सिक्योरिटी एजेंसी है उन्होंने बताया कि पोर्ट साइड में जहां पर ज्यादातर से मिक्स कम्युनिटी का लोग रहते हैं। मैं एक दफा मैं लेबनान गया था, बेरूट गया था, मैं बहुत साल पहले होगा, इराक वॉर के टाइम पे, मुझे मालूम है उस साइड पे जो है ज्यादातर से क्रिश्चियन कम्युनिटी का लोग रहते हैं, मिक्स कम्युनिटी है, क्रिश्चियन कम्युनिटी ज्यादा रहते हैं। तो वहां पर इतने सारे ये जो मतलब विस्फोटक कहते हैं ना, अमोनियम नाइट्रेट, उसको जो कलेक्ट करके रखे थे 2750 metric ton. Can you imagine? It's a huge volume. There could have been it is anticipated कि वहां पर और भी जान का नुकसान होने का आशंका रह रहे हैं, क्योंकि अगर कम से कम 300-400 आदमी, उसका कोई खोज नहीं है, मतलब रावल के नीचे पड़ा हुआ है, ऐसा बता रहे हैं इंटरनेशनल न्यूज सोर्सेस। तो क्रिश्चियन कम्युनिटी के ऊपर कुछ हमला करने का कोई चांस, मतलब ऐसा कुछ प्लान, कुछ ऐसा भी हो सकता है, ऐसा लग रहा है मुझे। और आप भी बहुत दिनों से ये ऑब्जर्व कर रहे हैं, तो आप ये मुझे बताएं कि यूरोप में हाउ दे आर टेकिंग दिस, हाउ सीरियस दे आर टेकिंग दिस इंसिडेंट of the blast in Beirut, because during the COVID situation this is the only incident which occurred. Can you please explain what is the view of Europe at this moment? Yeah, actually, Europe has protested this, as you know. I mean, like, as the news is coming, like they have protested this attacks, and अभी तक तो किसी ने भी उसका जिम्मेदारी नहीं लिया हो, तो वो और भी ज्यादा शॉकिंग है कि किसी ने भी इसकी जिम्मेदारी नहीं ली है कि नहीं, हमने ये अटैक करवाए हैं। और सबसे बात, मतलब अभी तक मैंने जैसे कि पहले भी कहा था कि सारे लोग यही बात कर रहे हैं कि कोविड क्राइसिस जब पूरी दुनिया में चल रही है, तो कोई कैसे इस तरह के अटैक भी कर सकता है। तो मतलब दिस इज हाउ यूरोप इज रिएक्टिंग एट दिस पॉइंट। मतलब यूरोप इस तरह से रिएक्ट कर रहा है कि absolutely inhuman. I am totally with you, Kedar, what you are saying. Thank you very much. Can you please explain in a few words, in a few sentences, what is the situation in London? लंदन में लोग क्या कोविड का ये जो मानने का जो है, मतलब जो सोशल डिस्टेंसिंग वगैरह, मास्क वगैरह सब कुछ फॉलो कर रहे हैं? क्या कर रहे हैं लोग? आप तो लंदन में ही रहते हो। राइट, सोशल डिस्टेंसिंग तो लोगों ने पिछले 4 महीनों से फॉलो किया हो, मार्च से अभी तक। तो और अभी दुकानों में जब जाते हैं तो लोग मास्क पहन के जाते हैं। एक आध दूसरा ही कोई होता है जो मास्क नहीं पहनता, लेकिन अभी तक तो 90-95% लोग तो डेफिनेटली सारे नियम अभी भी फॉलो कर रहे हैं। लेकिन लोग ऊब चुके हैं इस चीज से कि शायद हमें गुमराह किया जा रहा है कोविड के नाम पे। और कोविड के बावजूद, मतलब इसके इतने सोशल डिस्टेंसिंग करने के बावजूद भी 50,000 डेथ क्यों हो रहे हैं? तो वो जो है, तो कहीं ना कहीं तो बगावत आने वाली है, और बगावत की शुरुआत कहीं ना कहीं तो हो जाएगी। तो अभी हम जर्मनी में भी देख रहे हैं। केदार, जर्मनी में आपको रिमाइंड कर दूं, जर्मनी में तो लास्ट संडे 16-17 हजार लोग जुलूस लेकर निकल पड़ा कि हम नहीं मानेंगे करके। तो लोग तो मानना नहीं चाहते हैं। इंडिया में भी ऐसा ही हाल है, आपको पता होगा इंडिया का। करेक्ट। तो मतलब इस तरह की बगावत तो आ रही है, लेकिन लोगों ने ये सोचना चाहिए कि अगर हम इस फेज को सर्वाइव करेंगे तो आगे जाके हम और कुछ कर पाएंगे। तो सिर्फ बगावत करने के लिए बगावत नहीं करनी चाहिए। तो दे कैन डू लाइक साइलेंट प्रोटेस्ट। तो
they can say that okay fine, they can wear something on their sleeves and say कि हम अपनी स्लीव पे कुछ लिख के भी हम कर सकते हैं कि हम नहीं मानते इस बात को, हम फॉलो कर रहे हैं लेकिन हम इस बात को नहीं मानते। आप फॉलो कर रहे हो ना, आप अपने बारे में बताओ। हाँ, अभी तो मैं फॉलो कर रहा हूँ क्योंकि ये बात फॉलो करनी चाहिए हम सब लोगों ने, Right. कि जितना हो सके, क्योंकि ये दो चीज से है कि एक तो ये हमारा भी बचाव है और हमें सामने वाले का भी सोचना चाहिए। तो अभी हमारे नेबर्स भी अगर हम कुछ एक्सचेंज करते हैं तो हम एटलीस्ट 1 फीट का डिस्टेंस मेंटेन करते हैं। तो जो गवर्नमेंट गाइडलाइंस है 2 फीट या 1 फीट जो है वो हम मेंटेन करते हैं। तो आई थिंक उस हिसाब से तो करना चाहिए। और ये तो हम सब स्कूल से ही करते आ रहे हैं कि अगर आप एक हाथ सामने रखोगे तो इट इज लाइक 1 फीट डिस्टेंस। तो ये तो हम स्कूल से ही करते आ रहे हैं, तो अभी करने में क्या दिक्कत है। बहुत धन्यवाद आपको। Many thanks केदार, it was very nice talking to you and very pleasant. I wish that आगे चल के भी हम एक साथ बात करेंगे, कभी कभार आपका रिपोर्ट हम ले लेंगे। अगर आपके पास कुछ हो रहा है तो आप हमें थोड़ा सा इन्फॉर्म कीजिए तो हम बात कर लेंगे। Many thanks केदार। डेफिनेटली। Thanks केदार ललित। ओके, thank you, bye thank you केदार, thank you, it was nice, great, thank you। বন্ধুরা, এই ছিল কেদার লেলে, যে ব্যক্তি আপনারা শুনলেন, যে ভদ্রলোক বললেন যে বেইরুটের পরিস্থিতি সম্পর্কে তিনি একটা ব্যাখ্যা বললেন। কেন গোটা বিশ্বই বলছে যে কোভিডের পরিস্থিতির ভেতরে কেন এরকম একটা হামলা হবে, এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হামলাটা যখন হয়েছে তখন সেখানে হাসপাতাল ঠিক মতো নেই, সেখানে মানুষের কাছে খাদ্য নেই, সেখানে একটা অ্যামোনিয়াম নাইট্রেট এত পরিমাণে জড়ো করে একটা দেশের ভেতরে একটা এত বড় হামলা চালানোর কি কারণ থাকতে পারে, কেউই কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছেন না। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী কিন্তু এর দায় স্বীকার করেনি। চলুন যাই, আপনারা নিয়ে যাই ইসলামাবাদ। কেন ইসলামাবাদ? কারণ তারা আরও 5 জন পাইলটকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 5 জন পাইলটকে তারা আবার বরখাস্ত করলো। কারণটা কি? না, এই পাইলটরা যারা জাল শংসাপত্র দিয়ে চাকরি জোগাড় করেছিল, আপনাদের মনে থাকার কথা, এই হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের প্লেন। আপনারা উল্টো দেখছেন, লেখা আছে পিআইএ হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে এই যাবৎ এখনো পর্যন্ত সব শুদ্ধ দাঁড়ালো যে 58, তার আগে 5, অর্থাৎ 63, এর আগে সব শুদ্ধ আমরা এসেছিলাম 262 জন পাইলট, যারা কিনা তাদের বিমান চালানোর যে লাইসেন্স সেটাই দেখা গেছিল তারা লাইসেন্স ঠিকঠাক মতো পাননি, অর্থাৎ তারা বিমান চালাতে জানেন না, তারা বিমান চালাচ্ছিলেন। এবং তাদেরকে একের পর এক বরখাস্ত করতে করতে 262 জনকে এখনো পর্যন্ত পাওয়া গেল, যারা ফেক লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছিল পাকিস্তানে। দুর্ভাগ্যের বিষয়। চলে যাবে হ্যানয় সিটি। ভিয়েতনামে সম্প্রতি দানাং শহরে প্রচণ্ড পরিমাণে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেখা যাচ্ছে অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে এবং তাতে 5000 মানুষের স্যাম্পল জোগাড় করা হয়েছে। তাদের মধ্যে থেকে প্রায় 200 জনের ওপর করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এবং আপনাদের মনে রাখতে হবে যে প্রাথমিক করোনা ভাইরাসের সংক্রমণের পর 100 দিন কেটে গেছিল ভিয়েতনামের ক্ষেত্রে, খুব একটা সংক্রমণ ছিল না। তারপরে দানাং শহর থেকে আবার নতুন করে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আবার চলে যাই, চলুন নতুন দিল্লি, ইসলামাবাদ। আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন যে ভারতের কিছুটা অংশ নিজেদের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে নিয়ে জাতিসংঘের কাছে পাকিস্তান আবদার করেছে যে গুজরাট তাদের ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে, জম্মু কাশ্মীর লাদাখ তো আছেই, এবং গুজরাটের বেশ কিছুটা অংশ তারা তো নিজেদের অংশের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং সেটা যখন তারা এই আবদারটা করেছে, আবদারটা রাখার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রকের দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের এই দাবিটা, ভাষাটা যেটা বলা হয়েছে সেটা আপনাদের বলি, তার কোনো রকম আইনি বৈধতা নেই। এবং পাশাপাশি যে ভাষায় ব্যাপারটাকে কথাটা বলা হয়েছে তাতে এটা বাচ্চা ছেলের আবদারের মতো ঘটনাটা শোনায়। তো পাকিস্তান এই দাবিটা কিন্তু করেছে এবং করেই চলেছে। এখান থেকে চলে যাই, চলুন পাকিস্তানেরই আর একটা খবরে। এই খবরটা হচ্ছে খোরাসানে। আপনাদের মনে থাকবে খোরাসানে কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম, আন্তর্জাতিক সংবাদ বলতে গিয়ে বলেছিলাম যে আফগানিস্তান
পাকিস্তানের সীমান্ত এলাকাতে, সেখানে একের পর এক হামলা করা হচ্ছে আফগানিস্তানের সাধারণ নাগরিকদের ওপরে, এবং ঈদের ছুটির সময় তারা বাড়ি আসতে যখন চাইছিলেন বেশ কয়েকজনকে হত্যা করেছিল সেখানকার মানে পাকিস্তানের সেনাবাহিনী। এই যে যারা হত্যা করেছিল তাদের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী ছাড়াও ছিল খোরাসানের ISIS কে, অর্থাৎ আইসিসের জঙ্গি সংগঠন আইসিসের কে মানে খোরাসান শাখা, সেই খোরাসান শাখার একটা ভূমিকাও সেখানে ছিল। সম্প্রতি আফগানিস্তানের তরফ থেকে একটা নতুন অভিযোগ তুলে বলা হলো যে খোরাসানের এই ISIS বা আইসিস কে যে প্রধান, সেই ব্যক্তিটির প্রধান জঙ্গিটির নাম হচ্ছে সাহাব আলম হাজি, এবং সে নাকি পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের একজন সদস্য। তার ছবিও প্রকাশ করেছে আফগানিস্তান, এবং দেখা যাচ্ছে সত্যি করে পাকিস্তান কিন্তু সন্ত্রাসবাদীদের জন্মদাতা একটি দেশ, যেখান থেকে অধিকাংশ সন্ত্রাসবাদী উঠে আসে। এই ব্যক্তিকে দেখা যাচ্ছে এ হচ্ছে হাক্কানি নেটওয়ার্কের সদস্য, ইসলামিক স্টেট ইন খোরাসান ISIS কে এই এখন নেতৃত্ব দিচ্ছে। এর নাম হচ্ছে সাহাব আলম হাজি, আলমা হাজি। আরেকবার ছবিটা আপনাদের দেখিয়ে দিই, মুখটা মনে রাখুন, কতটা কি কাজে লাগবে জানি না। সাহাব আলমা হাজির এই ব্যক্তি হচ্ছে এই মুহূর্তে ISIS কে আইসিস কে অর্থাৎ খোরাসান শাখার যে প্রধান, এবং সে হাক্কানি নেটওয়ার্কের একজন কুখ্যাত জঙ্গি, যাকে খুঁজছে আফগানিস্তান। এবারে চলুন আপনাদের আফগানিস্তানের আরেকটা খবরে নিয়ে যাই। 2018 সালের মে মাসে আফগানিস্তানে দুজন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল। তাদেরকে সম্ভবত মুক্তি দেওয়া হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজকে জানানো হয়েছে। বলা হয়েছে যে এই দুজন ইঞ্জিনিয়ারকে তালেবানরা অপহরণ করে নিয়ে যায়, এবং তাদের ধারণা হয়েছিল যে এদেরকে হয়তো হত্যা করে ফেলা হয়েছে, কিন্তু সম্ভবত তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে একটি সংবাদ সূত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। এখান থেকে নিয়ে যাবো আপনাদের রোম। অদ্ভুত একটা খবর, রোমে মানে ইটালিতে অ্যান্টিবডি টেস্ট যখন শুরু হয়েছে, অর্থাৎ কোভিড পরিস্থিতিতে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে একটা উচ্চ পর্যায়ের পরীক্ষা, শুরু হওয়ার পর দেখা যাচ্ছে যে 15 লক্ষ ইতালিবাসীর মধ্যে 15 লক্ষ ইতালিবাসীর দেখা যাচ্ছে সম্ভবত কোভিড পজিটিভ হয়ে থাকতে পারে, এবং এটাও বলা হচ্ছে যে অদূর ভবিষ্যতের সংখ্যাটা 6 গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইতালিতে। মাথায় রাখুন, এটা কিন্তু করোনা ভাইরাস যাতে মানে গোটা দেশে ছড়িয়ে না পড়ে, তার জন্য দেশের বিজ্ঞান দপ্তরের তরফ থেকে একটা বিশেষ পরামর্শে টেস্টটা করা হচ্ছিল। তাতে দেখা গেছে যে 15 লক্ষ নতুন করোনা সংক্রমণের হদিশ পাওয়া যাচ্ছে বলে একটা সূত্র জানাচ্ছে ইটালিতে। এখান থেকে চলুন যাই আমেরিকাতে। অদ্ভুত কাণ্ড, এক ব্যক্তি 42 বছরের একজন আমেরিকানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যক্তিটি কি করেছে না, সেই ব্যক্তিটি একটা পোর্শে গাড়ি কিনেছে একজনের কাছ থেকে। পোর্শে গাড়ি কিনেছে, যে গাড়িটার দাম 1 কোটি টাকা, ভারতীয় মুদ্রা 1 কোটি টাকার ওপর হবে। কিন্তু এই যে গাড়িটি সে কিনেছে, সেই গাড়িটি কেনার বিনিময়ে সে কি করেছিল, সে একটা ব্যাংকের চেক যে গাড়িটি বিক্রি করেছে তাকে দেয়, এবং ব্যাংকের চেকটা যেটা দেয় তারপরে গাড়িটা সে নিয়ে যায়। এই সেই ব্যক্তি, বাঁদিকে গেরুয়া শার্ট পরা বা রঙিন শার্ট পরা লোকটি, সেই ব্যক্তি। গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের গাড়িটা, পোর্শে গাড়ি, খুবই দামি গাড়ি, ভারতীয় মুদ্রা 1 কোটি টাকা দাম। মজার ব্যাপার হচ্ছে যে যাকে সেই গাড়ির দাম হিসেবে 1 কোটি টাকার চেকটা দেয়, 1 কোটি টাকা মানে ভারতীয় মুদ্রায়, ডলারে সেটা যাই হোক, পরে দেখা গেছে সেই চেকটা তার বাড়িতে কম্পিউটারে বানিয়ে প্রিন্ট আউট নিয়ে সেই চেকটা সে বানিয়ে সেই চেকে সই করে সে দিয়ে দেয়। যে কিনেছিল সে ঠকে যায়, পরে পুলিশের কাছে যায় এবং এই লোকটি ধরা পড়ে। অর্থাৎ বাড়িতে চেক বানানো আজকাল যাচ্ছে, আর কত কিছু দেখতে হবে কে জানে। এবারে চলুন যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, তিনি বলেছেন যে সম্ভবত সন্দেহভাজন রাশিয়ান গুন্ডারা তারা বেলারুশে উপস্থিত রয়েছে, এবং তারা বারবার চেষ্টা করছে বেলারুশের অভ্যন্তরে একটা নতুন ধরনের সমস্যা তৈরি করার। বেলারুশ তাদের তরফ থেকে কথাও বলা হয়েছে যে
আগামী 9 আগস্ট যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন রয়েছে সেই নির্বাচনকে প্রভাবিত করতেই রাশিয়ান গুন্ডারা বেলারুশে ঢুকেছে এবং বিভিন্নভাবে তারা রাজনীতিকে প্রভাবিত করছে এবং টাকা পয়সা ছড়াচ্ছে। হয়তো তাদের কোনো উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দেবো, এই অভিযোগটা রাশিয়া কিন্তু কয়েকদিন ধরেই অস্বীকার করে চলেছে। বেলারুশ বারবার করে বলছে, বিশেষ করে প্রেসিডেন্ট নিজে অভিযোগ করছেন যে রাশিয়া চাইছে তাকে সিংহাসন থেকে সরাতে, অর্থাৎ তাকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের নিজেদের লোক বসাতে চাইছে। খোদ পুতিনের বিরুদ্ধেই তিনি অভিযোগ তুলছেন। এবার চলুন গুগলের সদর দপ্তরে যাই। গুগলে চাকরি করতেন একজন ইঞ্জিনিয়ার, তার নাম অ্যান্থনি লেভানডোভস্কি। নামটা শুনে একটু বোঝার চেষ্টা করুন। লেভানডোভস্কি এই পদবিটা, এটা কিন্তু পূর্ব ইউরোপের কোনো ব্লকের কোনো একটা দেশের হতে পারে। কোন দেশের সেটা বোঝা যাচ্ছে না, কারণ তিনি আমেরিকান নাগরিক। এই অ্যান্থনি লেভানডোভস্কি তিনি গুগলের চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন আগে তিনি একটা কোম্পানিতে চাকরি নেন, তার নাম অ্যালফাবেট, এবং তিনি একজন প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার। 2017 সালে তিনি একটা সুযোগ পেয়ে ওখান থেকে চলে যান এবং ওয়ায়োমোল বলে আরেকটি সংস্থাতে মার্চ মাসে জয়েন করেন। তারপরে গুগল সম্প্রতি অভিযোগ করেছে যে গুগলের বেশ কিছু অভ্যন্তরীণ তথ্য, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে তথ্য, অর্থাৎ কিনা বড় বড় গাড়ি, আর্থ মুভার, এগুলোর জন্য আপনাদের মনে করিয়ে দেবো এখানে কিন্তু চীনের একটা সংযোগ রয়েছে কোথাও। কারণ এআই ব্যবহারের ক্ষেত্রে এখনো বিশ্বের সব থেকে এগিয়ে রয়েছে চীন। গুগলের চীনের সঙ্গে একটা সম্পর্ক আছে এই কারণে, এবং সেই সমস্ত তথ্য চুরি করে এই ব্যক্তি তিনি কি করেছেন, তিনি ওই সংস্থাকে দিয়ে দিয়েছেন এবং তারপর গুগলের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার 18 মাসের জেল হয়েছে। কিন্তু তিনি কি কি তথ্য দিয়েছেন, এই অ্যান্থনি নামের ব্যক্তিটি কি কি তথ্য দিয়েছেন, কি পরিস্থিতি দাঁড়িয়েছে, তা কিন্তু বলা মুশকিল, আমরা বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি আপনাদের যে গুগল তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে করা অভিযোগের ভিত্তিকে অ্যান্থনি লেভানডোভস্কি নামের ব্যক্তিটিকে গ্রেপ্তার করে 18 মাসের জেল হাজতের সাজা দেওয়া হয়েছে। বন্ধুরা, আন্তর্জাতিক সংবাদে আজকে জগৎ পরিক্রমাতে এ পর্যন্ত, কিন্তু এরপরে আপনাদের চলুন যে প্রশ্নগুলো আমি তুলতে চাই সেই প্রশ্নগুলো আপনাদের সামনে নিয়ে আসি। প্রশ্নগুলো তোলার আগে, অর্থাৎ কিনা কার্বন ডেটিংয়ের মাধ্যমে কি কি তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যের ভিত্তিতে কি কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা এবারে জানতে চাই বলে আপনাদেরকে জানাতেও চাই। কারণ বিগত বেশ কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আমি যখন পড়াশোনা করতে গিয়ে বেশ কিছু তথ্য হাতে আসা তথ্যগুলো আমি আপনাদের বলবো। তার আগে একটু দেখে নিই আপনারা কে কি বলছেন, কারণ আজকের বিশ্ব সংবাদে বা আন্তর্জাতিক সংবাদে বা জগৎ পরিক্রমাতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে যেগুলো নিয়ে এই মুহূর্তে গোটা বিশ্বের অনেক সংবাদ মাধ্যম হয়তো চর্চা করছে, কিন্তু বিশেষ করে এই বেইরুটের পরিস্থিতির দিকে সকলেরই খুব কড়া নজর রয়েছে। কারণ হঠাৎ করে এই কোভিড পরিস্থিতির মধ্যে এত বড় একটা হামলা, এই হামলার নেপথ্যের কারণটা কি সেটা মানুষ বোঝার চেষ্টা করছে, অনেকেই বোঝার চেষ্টা করছেন। চলুন যাই বন্ধুরা, একদম প্রথমে চলে যাই, আপনাদের নিয়ে যাই এমন একটা পরিস্থিতিতে, যে পরিস্থিতিটা আসলে আমি জানি না আপনারা কতজন খেয়াল রেখেছেন বা খেয়াল করে শুনেছেন বা দেখেছেন বা খবর রেখেছেন। প্রথমে আপনাদের নিয়ে যাব দ্বারকানগরীতে। দ্বারকানগরী বললে ভুল হবে। দ্বারকানগরী যদি আজকের দ্বারকানগরী বলেন তাহলে সেখানে কিছু নেই। আপনাদের কয়েকটা ছবি দেখাতে চাই। প্রথম ছবি এইটা। ছবিটা কি দেখছেন? ছবিটা দেখে কি মনে হচ্ছে? কয়েকটা ছবি আগে দেখাবো, তারপরে আমি আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে বলবো প্রত্যেকটি ক্ষেত্রে তথ্য কি রয়েছে। এই ছবিটা দেখে আপনারা কি বুঝছেন জানাবেন, এখানে মতামত জানাবেন। আমি আরো ছবি দেখাচ্ছি আপনাদের। আর একটা ছবি একটু বলে দিই, এগুলি সবই সমুদ্রের তলা থেকে তোলা ছবি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বলতে যা বোঝায়। এই ছবিটি দেখে কি বুঝছেন, মতামত আমি দেখতে পাচ্ছি আপনাদের, এখানে জানাবেন দয়া করে।
তারপরে দেখুন আরও একটা ছবি। এই ছবিটি কিন্তু সমুদ্রের তলার ছবি নয়, এই ছবিটি সমুদ্রের ওপরের ছবি। আমেরিকার টেক্সাসে মহিলা গবেষক, গতকাল বলেছি তাপসী দেবী, গতকাল বলেছি প্ল্যানো সিটিতে খুন হয়েছেন সেন পদবীর একজন মহিলা, গতকাল বলেছি সংবাদটা। দেখুন এই ছবিটা দেখুন। মানুষের মাথা, প্রথমটা বিশ্বনাথ একদম ঠিক, মানুষের মাথা ওটা না, ওটা একটা মূর্তি, সমুদ্রের তলায় পাওয়া একটা মূর্তি। আরও একটা ছবি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এই ছবিটা আবার সমুদ্রের তলার ছবি। এই ছবিটা দেখুন তো কি বলছেন, সমুদ্রের ভেতর দ্বারকা নগরী, সমুদ্রের ভেতর দ্বারকা নগরী। শান্তনু ঠিক কথাটাই বলেছে, সমুদ্রের তলায়, সমুদ্রের 40 ফিট নিচে, 40 মিটার নিচে, মাফ করবেন 40 মিটার নিচে দ্বারকা নগরী, একদম ঠিক। এই দেখুন সমুদ্রের 40 মিটার নিচে গুজরাটের উপকূলে বন্দরের কাছে, সমুদ্রের 40 মিটার নিচে প্রাচীন দ্বারকা নগরী। দাঁড়া, তথ্য এখানে শেষ হয়নি, তথ্য এরপরে আরও আছে। এর পরের তথ্যগুলো, আগে ছবিগুলো দেখিয়ে নিই। ছবিগুলো দেখে নিলে একটা ধারণা পাবেন যে আমি কি বলতে যাচ্ছি আপনাদের। এই দেখুন সমুদ্রের নিচে, শান্তনু ঠিক বলেছে, দ্বারকা নগরী, সমুদ্রের নিচে প্রাচীন দ্বারকা নগরীর ছবি। এই দেখুন সমুদ্রের তলায় গুজরাটে প্রাচীন দ্বারকা নগরীর ছবি। দাঁড়ান, পরিস্থিতি এখানে শেষ হয়ে যায়নি, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। এই ছবিগুলো দেখলেন, এগুলো হচ্ছে প্রাচীন দ্বারকা নগরীর ছবি। তথ্যগুলো বলে দিই, তারপরে যাব আসল আলোচনাতে। তথ্যগুলো হচ্ছে এইরকম। ঐতিহাসিক সত্য, কিন্তু সেটাকে পুরাণ বলা হচ্ছে। কিরকম? রামায়ণ মহাভারত সম্পর্কে বলা হচ্ছে, রামায়ণ মহাভারত হচ্ছে পুরাণের গল্প, মহাকাব্যের গল্প, এরকম কিছু ছিল না। কৃষ্ণ বলে কোনো ব্যক্তির অস্তিত্ব স্বীকার করা হচ্ছে না, রাম সীতা বলে কারোর অস্তিত্ব স্বীকার করা হচ্ছে না। কবে থেকে, কোন সময় থেকে, সেখানে যেতে হবে। 1, 2, কাদের দ্বারা? 3, 4, তার পক্ষে কি তথ্য আছে? 5, কার্বন ডেটিং কি কি আবিষ্কার করেছে এবং এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তাহলে এক এক করে উত্তর দিই। 1, কবে থেকে? ঊনবিংশ শতাব্দ। ঊনবিংশ শতাব্দ কেন? ঊনবিংশ শতাব্দ হচ্ছে সেই সময়টা, অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দ জুড়ে, যখন ক্রিশ্চিয়ানিটিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কলোনি তৈরি করার চেষ্টায় বেরিয়ে পড়েছিল একের পর এক। আপনাদের বলেছি ভাস্কো ডা গামার কাহিনী, আপনাদের বলেছি ডাচদের কথা, আপনাদের বলেছি পর্তুগিজদের কথা, আপনারা জানেন ব্রিটিশদের কথা, আপনারা জানেন স্পেনীয়দের কথা, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তখন তারা কি প্রচার করেছিল? তাদের ধর্ম। এই ধর্ম প্রচারের সুবাদে 5000 বছরের ওপারে যা কিছু, সেগুলোকে তারা পুরাণ বলে চালিয়ে দিয়েছে, বলেছে এগুলো গ্রহণযোগ্য সত্য নয়। যে কারণে বাইবেলকে একমাত্র গ্রহণযোগ্য ইতিহাস বলে মানতে হবে। আব্রাহামিক ধর্মের যা কিছু বক্তব্য সেটাকে মানতে হবে। ধর্ম শব্দটি ব্যবহার করতে আমি অপছন্দ করি, কিন্তু এখানে ধর্ম শব্দটি ব্যবহার করতে হচ্ছে, কারণ ধর্মকে হাতিয়ার করে কাজটা করা হয়েছে। এবারে আসুন 1, 2, 3, 4, 5, 5টি প্রশ্ন, তার 5টি উত্তর কি কি দাঁড়াচ্ছে সেটাকে বলি। তার আগে প্রথম প্রশ্নটা উত্তর দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বাইবেলের থেকে পুরনো কোনো সভ্যতা চিহ্নিত করা হলো না। কখন? ঊনবিংশ শতাব্দ, অষ্টাদশ শতাব্দ। তারপরে ইতিহাসকে ওইখানে থামিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমরা যে ইতিহাস পড়লাম তাতে কি বলা হলো? তাতে বলা হলো আজটেক সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এগুলো ইতিহাস বইতে আমরা পড়লাম। 5000 বছর, 3000 বছর, 4000 বছর, 2500 বছর, অর্থাৎ 5000 বছরের ওপারে, বাইবেলের সময়ের ওপারে কোনো ইতিহাসের অস্তিত্ব আমরা পাচ্ছি না। এইবার চলে আসুন উদ্দেশ্যটা কি ছিল, কি সেটা বলার।
কদিন আগেও আপনাদের মনে করিয়ে দিতে চাই, মিশরের প্রাচীন পিরামিড তৈরি করেছিল অ্যালিয়েনরা, অর্থাৎ মহাশূন্য থেকে বাইরের থেকে মানুষ এসে তৈরি করেছিল বলে দাবি করা হয়েছিল। তার জবাব দিয়েছেন মিশরের পর্যটন মন্ত্রী ছিলেন যিনি বর্তমানে মিশরের আন্তর্জাতিক সম্পর্কীয় মন্ত্রী রানিয়া। তিনি জবাব দিয়ে বলেছেন, আপনি আসুন, আপনাকে দেখিয়ে দেবো আমাদের এখানে মানুষ তৈরি করেছিল এগুলো। চীনের অভ্যন্তরে যে সমস্ত প্রাচীন পিরামিড আছে সেগুলো তারা লুকিয়ে রেখেছে। সে পিরামিড তো ঠিক 5000 বছরের ইতিহাস। তাহলে কেন প্রশ্ন উঠবে না যখন কার্বন ডেটিং দিয়ে আমরা প্রাচীনকালের ম্যামথদের খবর পাচ্ছি, যখন কার্বন ডেটিং দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লোমস ম্যামথ এই কদিন আগে সাইবেরিয়াতে যখন আবিষ্কার করা হলো, তার বয়স জানা গেল কত বছর? 17,000 বছর আগে পৃথিবীতে ছিল। কার্বন ডেটিং এর মাধ্যমে যদি সেইটা জানা যায়, তাহলে সমুদ্রের তলায় তলিয়ে থাকা মাত্র 40 মিটার নিচে থাকা প্রাচীন দ্বারকা নগরীর বয়স কি আমরা কার্বন ডেটিং এর মাধ্যমে জানতে পারবো না? হ্যাঁ পারবো। জানতে কি পারিনি? হ্যাঁ পেরেছি। তাহলে কি হলো? 5000 বছর আগে ইতিহাস ফুরিয়ে গেল, তার ওদিকে সব পুরাণ আর ইতিহাসের সম্পর্ক নেই, আছে, পরিষ্কার করে আছে। বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলি প্রাচীন দ্বারকার কিসের থেকে আপনারা যে মানুষের মাথাটা দেখলেন সেটা কি দিয়ে তৈরি? ধাতু, পাথর। শুধু তাই নয়, সেখানে কাঠের প্রচুর কনস্ট্রাকশন রয়েছে। এইবারে আসুন, কি বলছেন আর্কিওলজিস্টরা, কি বলছেন এ ব্যাপারে বিশেষজ্ঞরা। 18ই জানুয়ারি 2002 এমা ইয়াং নামের একজন গবেষিকা, তিনি লিখলেন, নেচার পত্রিকাতে তিনি একটা প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধে তিনি কি লিখলেন? যে কার্বন ডেটিং এর সাহায্যে আমরা যে কটা তথ্য আবিষ্কার করতে পেরেছি তাতে স্পষ্ট বোঝা গেছে যে মেসোপটেমিয়ার সময়টা ছিল 3000 খ্রিস্টপূর্বাব্দ, মানে 5000 বছর ওখানে হয়ে গেল। এরপরে আসছেন তিনি প্রাচীন দ্বারকার কথাটায়, বলছেন এই কিছুদিন আগেই সমুদ্রের নিচে প্রাচীন দ্বারকার যা কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যে নগরটিকে পাওয়া গেছে, তার বয়স কার্বন ডেটিং বলছে 9500 বছর। 9500 বছর। আর একবার ছবিগুলো আপনাদের দেখাবো, আর একবার বিরক্ত করব, মনে করাবো যে দেখুন 9500 বছর আগে কার্বন ডেটিং এর হিসেব বলছে 9500 বছর আগে। আরো তথ্য আছে, দাঁড়ান, ব্যস্ত হবেন না। এবারে কনস্ট্রাকশনগুলো কিসের? এগুলো কিসের কনস্ট্রাকশন মশাই? পাথরের। আর নগরটির নাম দ্বারকা কেন? তার অনেকগুলো দ্বার ছিল বলে। শুধু এখানেই শেষ কথা নয়, গুজরাটের ওই অঞ্চলে আমরা আর কি পাচ্ছি জানেন? আমরা পাচ্ছি 81টি বন্দর। এতগুলি বন্দর কেন সেখানে তৈরি করা হয়েছিল? কি জন্য তৈরি করা হয়েছিল এতগুলি বন্দর? প্রাচীন দ্বারকার আরও একটি ছবি আপনাদের আগেও দেখিয়েছি। এটি একটি প্রাসাদের প্রবেশের মুখ। 9500 বছর কার্বন ডেটিং এর হিসেব। চলুন, এখনো খেলা শেষ হয়নি, সবে খেলা শুরু, তথ্যের সবেমাত্র শুরু। ইন্দোনেশিয়া তো সমুদ্রের তলে অনেক কিছু পাওয়া গেছে, ঠিক। চলুন এবার যাই। এবার কতগুলো যে তথ্যগুলো আমাদেরকে ভুল শেখানো হয়েছে, সেই ভুল কথাগুলোকে আমরা একটুখানি যাচিয়ে দেখি। মিহির সেন নামের একজন গবেষক, তার বইতে বন্দর কথা নামের বইটাতে তিনি লিখছেন, দ্বারকার আশেপাশে গুজরাটে 81টি বন্দর ছিল। এই গুজরাটের এলাকাতে এত বন্দর থাকার প্রমাণ আমাদের বুঝিয়ে দেয় দ্বারকা নগরের অস্তিত্বের একটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে। বাণিজ্যের কাজ চলতো। আর মহাভারত কি বলছে? দ্বারকার মানুষেরা নৌ বাণিজ্যে, নৌ চালনায় পটু ছিল। সুতো দিচ্ছি, মিলিয়ে একটা বুনন তৈরি করুন।
তাহলে দ্বারকার মানুষেরা নৌ বাণিজ্যে পটু ছিল। আর মীর সেন তার বন্দর কথা বইতে বলছেন গুজরাটের ওই এলাকায় 81টি বন্দর ছিল, 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 10টা নয়, 20টা নয়, 81টা বন্দর ছিল। নৌ বাণিজ্য চলতো গোটা বিশ্বের সঙ্গে। এবং আসুন এবার কে দ্বারকার পত্তন করলেন? কৃষ্ণ। কেন করলেন? তিনি জরাসন্ধের অত্যাচারে মথুরা থেকে তিনি নিয়ে চলে গেলেন তার যাদবদেরকে দ্বারকাতে। তাদের অন্যতম প্রধান উপজীব্য কি ছিল? তারা কি করত? তারা বাণিজ্য করত, নৌ বাণিজ্যে পটু ছিল, তারা নৌচালনায় পটু ছিল। যারা মহাভারত বলছে মিলল। দাঁড়ান, এখানে শেষ হয়নি, আরো বলি, আর অনেক কিছু জানা বাকি আছে। খুব স্পষ্ট করে এটা আমরা জানি, প্রত্যেকটা রাজসভায় যে ভাট থাকতেন, ভট্ট। আরে মশাই, একদিন বলেছিলাম ভট্টাচার্য পদবিটা এলো কোথা থেকে? যারা ভাটের কাজ করতো তাদেরকেই ভট্টাচার্য, পরবর্তীকালে তারা ভট্টাচার্য হতো। এক ভট্টাচার্য বা ভাট, তার কাজ কি ছিল? তার কাজ ছিল হচ্ছে বংশ পরিক্রমায় রাজাদের বংশ পরিচয় মনে রাখা, শ্রুতিতে রাখা। মানুষ মস্তিষ্কের ব্যবহার বেশি করত বলে বেদের অপর নাম কি? শ্রুতি। আমাদের মহাকাব্যগুলি কিভাবে লেখা হয়েছে, কিভাবে পরম্পরার পর পরম্পরা, প্রজন্মের পর প্রজন্ম তাকে মনে রেখেছে? শ্রুতি। মস্তিষ্কের ব্যবহার কারা বেশি করেছে? এই সভ্যতা করেছে, সেই শ্রুতি। তাহলে আসুন ব্যাখ্যা দিই, বুঝিয়ে দিই। এই ভাটেরা যখন রাজাদের সম্পর্কে বলছে, মানধাতার আমল বলে একটা কথা আমরা জানি, মানধাতার আমল। আমি যদি বলি মানধাতা নামের একজন ব্যক্তি ছিলেন, একজন রাজা ছিলেন, ইক্ষ্বাকু নামের একজন রাজা ছিলেন, তাহলে মানধাতার বংশ, ইক্ষ্বাকুর বংশ, ভাটেরা কি করে দেখা যাচ্ছে কালিদাসের সময় পর্যন্ত স্পষ্ট করে একটার পর একটা বর্ণনা দিয়ে যাচ্ছেন। কি করে সম্ভব হচ্ছে এটা? কারণ এগুলো ছিল, অস্তিত্ব ছিল বলেই তারা বলতে পেরেছেন। আরো আসি চলুন। জরাসন্ধ শিশুপালের সঙ্গে একটা নগরীর নাম বারবার উচ্চারণ করা হচ্ছে। জরাসন্ধ হামলা করছেন কোথায়? মথুরায়। শিশুপাল কোথা থেকে আসছেন? শিশুপাল মগধ। অথচ আশ্চর্য ব্যাপার দেখুন, এই যে মহাভারতের সময় যে আমরা মথুরা, মগধ এগুলো পাচ্ছি, তারপরে আবার সেই মথুরা বা মগধকে আমরা পাচ্ছি কোথায় পাচ্ছি? একেবারে সেই বুদ্ধের সময় শ্রেণিক বিম্বিসার যখন রাজা হলেন, ছোট্ট একটা শ্রেণী থেকে আস্তে আস্তে উঠে তিনি যখন একটা চক্রবর্তী সম্রাট হলেন, তখন মগধে তৈরি হলো তার রাজধানী। তার আগে পর্যন্ত মাঝখানে মগধ কি উড়ে গেল? মগধ কি আকাশে উড়ে গেল? মগধ কি কোথাও ছিল না? মগধে কি কিছুই হয়নি? হয়েছে। ইতিহাসটাকে মাঝখানে কি করা হলো? উড়িয়ে দেওয়া হলো। তারপর থেকে মগধ হয়ে উঠল এখন অন্যতম প্রধান কেন্দ্র। অথচ মহাভারতের সময় মগধ, আবার পরে এসে বিম্বিসারের সময় মগধ, মহাভারতের সময় মথুরা, আবার পরে এসে বিম্বিসারের সময় মথুরা। আশ্চর্য, মাঝখানের সময়টা কোথায় গেল মগধ, কোথায় গেল মথুরা? কি বিস্ময়কর ব্যাপার না? আর খেয়াল করে দেখুন, মগধ কিসের কেন্দ্র? বিদ্যাচর্চার কেন্দ্র, রাজনীতির কেন্দ্র, সমাজতন্ত্রের কেন্দ্র, গণতন্ত্রের কেন্দ্র। আর মথুরা কিসের কেন্দ্র? অধ্যাত্মবাদের কেন্দ্র। মথুরাতে কে ছিলেন? মথুরাতে ছিলেন কৃষ্ণ। কাকে হত্যা করেছিলেন? কংসকে। কে কংস? জরাসন্ধের জামাই। জরাসন্ধ যে কারণে বারবার করে আক্রমণ করছে, কাকে আক্রমণ করছে? যাদবদের। তাহলে গন্ডগোলটা কোথায়? আমার তো ভাই খটকা লেগে যাচ্ছে। আমার মনে প্রশ্ন উঠছে, কারণ মহাভারতে কৌরব, পাণ্ডব প্রত্যেকটি রাজ্য এবং তার রাজ্যের রাজাদের নামের উল্লেখ রয়েছে। অথচ দেখুন পরবর্তীকালে সেগুলো কিরকম গুলিয়ে যাচ্ছে। মানে কি হলো? ইতিহাসের লিঙ্কগুলোকে কেটে দেওয়া হচ্ছে।
ধরতে দেওয়া হচ্ছে না লিঙ্কগুলো কোথায় আছে, কিন্তু যেই কার্বন ডেটিং এ ফেলা হচ্ছে সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যে আছে আছে। আসুন আরো দেখুন, ষোড়শ মহাজন পদের কথা। ষোড়শ মহাজন পদ মানে মহাজনেরা যেখানে বাস করেন, 16টি নগরী। এই 16টি নগরীর কথা আমরা আশ্চর্যভাবে অবাক হয়ে দেখছি যে ইতিহাস থেকে এটাকে পাচ্ছি, কিন্তু তার আগে পুরাণে তার উল্লেখ কি করে থাকলো মশাইরা? একটু বোঝান তো আমাকে। পুরাণেও তো ষোড়শ মহাজন পদের উল্লেখ রয়েছে, আর সেগুলোকে পুরাণ বলে আমাকে ফেলে দিতে হবে কেন? না, সাহেবরা বলেছে 5000 বছরের পুরনো যা কিছু সব পুরাণ, ওগুলো গপ্প কথা, ওগুলো গাঁজা করি। তাহলে কার্বন ডেটিং এর 9500 বছরের পুরনো দ্বারকা নগরী কি করে হয়? এবার দ্বারকা নগরী ছেড়ে দিয়ে চলুন আরেকটু অন্যদিকে যাই। কোথায় যাব? আচ্ছা, যাবো আরেকটা জায়গাতে যাব। সেই জায়গাটার নাম হচ্ছে হরপ্পা মহেঞ্জোদড়ো। তা হরপ্পা মহেঞ্জোদড়োতে কি হচ্ছে মশাই? এই হচ্ছে হরপ্পা মহেঞ্জোদড়োর ছবি, প্রাচীন সিন্ধু সভ্যতা। এই একটা ছবি দেখছেন? দাঁড়ান, আমি ইচ্ছে করে সিপিয়া টোনের ছবি এনেছি, কেন জানেন তো? সিপিয়া টোনের ছবি দেখলে একটা কোথায় যেন ইতিহাসকে বুঝতে সুবিধে হয়। এই দেখুন সিপিয়া টোনে আর একটা ছবি, ইচ্ছা করলে ইন্টারনেট খুঁজলে 1000টা পাবেন। আমার ছবি দেখিয়ে বোঝানোর দরকার নেই, আপনারা জানেন, আপনারা পড়েছেন। আচ্ছা, আপনারা কি পড়েছেন আমাকে একটু বলবেন? আপনাদের পড়া ইতিহাসে কি বলা হয়েছে হরপ্পা মহেঞ্জোদড়ো বয়স সম্পর্কে? বলা হয়েছে 2500 বছরের পুরনো, তাই তো? মানে 2000, তার সঙ্গে 2500 মানে 4500। ওই 5000-এর হিসেবের বাইরে কিচ্ছু বেরোবে না। কিন্তু হরপ্পা মহেঞ্জোদড়ো কার্বন ডেটিং কি বলছে? হ্যাঁ, কি বলছে সিন্ধু সভ্যতার কার্বন ডেটিং? এবারে বলি আপনাদের উত্তরটা। কার্বন ডেটিং অ্যানালিসিসটা খুব একটা বেশি দিন আগে হয়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টম হিগাম, তিনি রেডিও কার্বন অ্যাক্সিলারেটর ইউনিটের তিনি প্রধান। সেই টম হিগাম তিনি বলছেন যে কিছুতেই কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতার বয়স মাত্র 4500 বা 4000 বছর আগে। অসম্ভব। কারণটা হচ্ছে যা কিছু কার্বন ডেটিংয়ে আমরা পাচ্ছি তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে 5 থেকে 10,000 বছর আগে এটা তৈরি হয়েছিল, এবং বেশিটা হওয়ারই সম্ভাবনা। তাহলে বেশির দিকটা দিয়ে আমার হিসেব মতো বলছে 7500 বছর। খটকা 5000 বছর আগে সবকিছু পুরাণ। হ্যাঁ, 5000 বছর আগে সবকিছু গপ্প কথা। তাহলে কার্বন ডেটিং কেন সত্যি কথা বলছে? কার্বন ডেটিং যখন লোমস ম্যামথের কথা বলতে পারে, কার্বন ডেটিং যখন আইস এজের কথা বলতে পারে, কার্বন ডেটিং যখন এইগুলোর মেনে নেওয়া যেতে পারে, তাহলে হরপ্পা মহেঞ্জোদড়ো মেনে নেওয়া যায় না? দ্বারকা মেনে নেওয়া যায় না? নাকি মেনে নিতে গেলে কষ্ট হয়? নাকি মেনে নেওয়া যায় না মথুরার কথা, মেনে নেওয়া যায় না কাশীর কথা, বারাণসীর কথা, এমনকি যে দ্বারকার উল্লেখ রয়েছে বিভিন্ন সময় তাকে যে বিভিন্ন চেহারায় আমরা পাচ্ছি। 9500 বছর যার বয়স, সে একদিনে ফুরিয়ে গেল, সমুদ্রের তলায় তলিয়ে গেল। মেনে নিতে হবে। যাদবরা পরস্পর মারামারি করলো, ব্যাস সমুদ্রের তলায় নগরীটা তলিয়ে গেল। বাহ, এইটা বরং গাঁজাখুরি লাগে আমার। এইটা আমার কাছে গাঁজাখুরি বলে মনে হয়, সরলীকরণ বলে মনে হয়। আমি বিশ্বাস করতে এটাকে চাই না। কেন বিশ্বাস করতে চাই না? তার কারণ আমি যখন আজকের বিজ্ঞানের দিকে তাকাই তখন আমি বুঝতে পারি, ঠিক যেরকম 19বিংশ শতাব্দে যে সমস্ত বিশ্বাসগুলো ছিল, তখন অ্যান্টিবায়োটিক ছিল না,
তখন অনেক রকম অসুবিধা মানুষের ছিল, সেগুলো একটাও আমরা সে অসুবিধের সামনে মুখোমুখি হয়ে মানুষ তখন জীবনযাপন করত, জীবনের স্প্যান কম ছিল। কিন্তু তখন যে ইতিহাস বলা হয়েছে, তারপরে আজকে আধুনিক প্রযুক্তি হাতে আসার পর যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, আমি সেই ইতিহাসে বিশ্বাস করব, নাকি ঊনবিংশ শতকে যে ইতিহাস শেখানো হয়েছে বাইবেলকে মেনে নেওয়ার জন্য, আব্রাহামিক ধর্মকে মেনে নেওয়ার জন্য, সেই ইতিহাস বিশ্বাস করব? কোনটা বিশ্বাস করব? তাহলে আজকে রাম জন্মভূমির ভূমি পূজন হওয়ার সময় একদল লোক যখন বলে এটা রাজনীতি হচ্ছে, তখন আমি বলি এটা রাজনীতি নয়, ইতিহাসকে নতুন করে লেখা হচ্ছে। একটা কনস্ট্রাকশন ভেঙে দিয়ে আরেকটা করার কোনো মানে হয় না। যারা বলে তারা ভুলে যায় যে আমাদের ইতিহাসটা আসলে ওই 9,500, 10,000, 12,000, হয়তো 27,000, 28,000 বছর আগেকার সভ্যতার ইতিহাস। সেই সভ্যতাকে বারবার চেপে রাখা হয়েছে বলে, আমাদের ইতিহাসকে আমাদের জানতে দেওয়া হয়নি বলে, আমাদেরকে স্বদেশের ঠাকুর ফেলিয়া বিদেশের কুকুর পূজা করতে বলা হয়েছে বলে, আমাদের কাছে এই ইতিহাসের গ্রহণযোগ্যতা আমরা তৈরি করতে পারিনি বলে, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ঊনবিংশ শতাব্দীতে যে শিক্ষা দেওয়া হয়েছিল সেই শিক্ষাতেই আজও শিখছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? দেখুন, অযোধ্যার ব্যাপারটা বিতর্কিত। কেন বিতর্কিত? আদালত মাঝখানে ঢুকে সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু কার্বন ডেটিং তো বিতর্কিত নয়। তাহলে অযোধ্যার ওখানে যা কিছু পাওয়া গেছে, তার কার্বন ডেটিং এর যে রিপোর্ট এসছে, সেটা তো বিতর্কিত হতে পারে না? নাকি আপনি সেটাকেও মানবেন না? কি বলবেন? কি বলবেন? আমি আবার মনে করিয়ে দেবো আপনাদের, আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, তথ্য সহ মনে করিয়ে দিতে চাই, সম্রাট কনিষ্ক, গান্ধার রাজা কনিষ্ক, গান্ধার মানে আজকে আফগানিস্তান, কান্দাহার, আসলে সেটা গান্ধার, যেখান থেকে আমাদের গান্ধারী এসেছিলেন। তো রাজা কনিষ্ক এত বড় একজন রাজা, যে বুদ্ধের অন্যতম প্রধান সবকিছু যিনি নিয়ে গেলেন, সংরক্ষণ করে রাখলেন। আজও পেশোয়ারে, কান্দাহারে যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, বামিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই কনিষ্ক, তার একটা মূর্তিরও এই পর্যন্ত আছে, মাথাটা নেই কেন? আবার প্রশ্ন তুলব। আমি প্রশ্ন তুলব যে অশোকের কথা আমরা জানি, তিনি তার সন্তানদের শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন, সিংহলে পাঠিয়েছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন বলে ইতিহাস জানে। কলিঙ্গ যুদ্ধের পর একটাও মূর্তি নেই কেন? অশোক চক্র আছে, অশোকের একটাও মূর্তি নেই কেন? সারনাথ আছে, অশোকের একটাও মূর্তি নেই কেন? আমি মনে করিয়ে দেবো, প্রশ্ন তুলব, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, তারপরে পাল সাম্রাজ্য, সেখান থেকে শশাঙ্ক পর্যন্ত, এদিকে পাল সাম্রাজ্যের পর, মানে শশাঙ্কের পরে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, এই এত দূর পর্যন্ত 1205 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসের লিঙ্কগুলো কোথায় গেল? কেন একটাও কনস্ট্রাকশন নেই? কেন একটাও মূর্তি নেই? কেন একটাও ইতিহাসের লিঙ্ক নেই? আর যারাই লিঙ্ক করার চেষ্টা করেছেন, তাদেরকে কেন চুপ করিয়ে দেওয়া হয়েছে? অত দূর নিয়ে আসবো, নাকি আর 9,000 9,500 বছর আগে চলে যাব? গিয়ে বলবো যে আমার সভ্যতা 9,500 বছরের পুরনো, বা 10,000 বা 15,000 বছরের পুরনো, তাহলে তাকে 5,000-এ থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কেন? কেন বলা হয়েছে প্রত্যেকটি গাঁজাখড়ি, প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি উল্টো পাল্টা, এগুলোর একটারও ভিত্তি নেই? কিন্তু সেই ভিত্তির ওপরেই আমার সমাজ দাঁড়িয়ে আছে, আমার সভ্যতা দাঁড়িয়ে আছে, আমার শাশ্বত দীক্ষা দাঁড়িয়ে আছে। সর্বোপরি কি দাঁড়িয়ে আছে জানেন? আজও পর্যন্ত ভারতবর্ষ এই সুপ্রাচীন মহান শাশ্বত বসুধৈব কুটুম্বকমের দীক্ষায় দাঁড়িয়ে আছে। যারা একে অস্বীকার করতে চান, যারা বলেন এটা রাজনীতি, নমস্কার, না, এটা রাজনীতি নয়, এটা রাজনীতি নয়, এটা আত্মানম বৃদ্ধি, নিজেকে জানার চেষ্টা,
যা শতই আমার মনের মধ্যে প্রশ্ন রাখে। আসুন রবিবাবুর একটি কথায় যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি লিখেছেন? তিনি লিখছেন, রামায়ণ মহাভারতের যে সমালোচনা তাহা অন্য কাব্য সমালোচনার আদর্শ হইতে স্বতন্ত্র। রামের চরিত্র উচ্চ কি নীচ, লক্ষণের চরিত্র আমার ভালো লাগে কি মন্দ লাগে, এই আলোচনায় যথেষ্ট নহে। স্তব্ধ হইয়া শ্রদ্ধার সহিত বিচার করিতে হইবে। সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর ইহাদিগকে কিরূপভাবে গ্রহণ করিয়াছে। আমি যত বড় সমালোচকই হই না কেন, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাস প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাস প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাস প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট যদি আমার শির নত না হয়, তবে সেই উদ্ধত্ত লজ্জারই বিষয়। আরো একবার বাক্যটি পড়ব, মার্জনা করবেন আমাকে। বলছেন, আমি যত বড় সমালোচকই হই না কেন, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাস প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট যদি আমার শির নত না হয়, তবে সেই উদ্ধত্ত লজ্জারই বিষয়। রামায়ণী কথার ভূমিকায় লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি তার ওপর দিয়ে যেতে চান? আপনি কত বড় শিক্ষিত, কত বড় সমালোচক, কত বড় আপনার বিদ্যা, কত বড় আপনার শিক্ষা, তার প্রতিটি আপনার আসলে উদ্ধত্ত। আপনি নিজেকে অস্বীকার করছেন, নিজের পূর্বপুরুষকে অস্বীকার করছেন, শাশ্বত ভারতবর্ষকে অস্বীকার করছেন, তাই আপনি এই কথাগুলো বলছেন। আপনি রাজনীতি করছেন। আজকের দিনটিতে এই কথাগুলো বলা অত্যন্ত প্রয়োজনীয়। শাশ্বত ভারতাত্মার প্রসঙ্গ বলা অত্যন্ত প্রয়োজনীয়। এটা বললে যেন আপনার অন্যায় হয়ে যায় না। জেনে রাখবেন, স্বদেশের প্রতি, জন্মভূমির প্রতি যার দায়বদ্ধতা নেই, সে সম্পূর্ণ মনুষ্য পদবাচ্য হয় না। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আমার বিশ্বাস ভুল নয়। আমার বিশ্বাসে দৃঢ়তা আছে কোথায়? যদি কার্বন ডেটিংয়ের ইতিহাস আমি না দেখতাম, যদি কার্বন ডেটিংয়ের সম্পর্কে আমি পড়াশোনা না করতাম, আমি হয়তো এই কথা বলতে পারতাম না। যখন কার্বন ডেটিংয়ের ব্যাপারে বিশ্বের এতগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় গবেষকরা কথাগুলো বলছেন, তখন আমি মেনে নিতে বাধ্য। বিজ্ঞানকে আমি অস্বীকার করতে পারি না। তাই রামায়ণ মহাভারত গাঁজাখুরি গল্প নয়। আমার মহাকাব্য, যা আমার শিরায় প্রবাহিত, গাঁজাখুরি গল্প নয়। তার বৈধতা আছে, তার সত্যতা আছে, তার চ্যালেঞ্জ আছে। কোথায়? আজও পর্যন্ত সেখান থেকেই আমাকে শিক্ষা নিতে হচ্ছে। আমি যখন দেখতে পাচ্ছি অ্যাজটেক সভ্যতা, আসিরীয় সভ্যতা, তার প্রত্যেকটা কার্বন ডেটিং করে পাওয়া যাচ্ছে, যখন হরপ্পার মতো ৭,৫০০ বছরের পুরনো ইতিহাসগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশ্বের অন্যান্য জায়গাতে একইভাবে নগর গড়ে উঠছে, পয়ন আলোক গড়ে উঠছে, ছাদ দিয়ে মানুষ ঘর থেকে বেরোচ্ছে, তখন আমি বিস্মিত হয়ে ভাবছি যে বাহ, তাই তো, এ তো মিলে যাচ্ছে আমাদের সঙ্গে। তখন সেটাকে মাত্র ৩৫০০ বছরের পুরনো ইতিহাস ভাবতে আমার ঘোর আপত্তি আছে, আমার তীব্র আপত্তি আছে। আমি আমার যা কিছু নিজস্বতা, সেটাকে যদি বিজ্ঞানসম্মত প্রমাণ দিয়ে দেখতে পাই, তখন আমি সেটাকে গ্রহণ করব। আর তাই আগামীকাল বন্ধুরা, আগামীকাল কৃষ্ণ চরিত্র। আমি একা নই, আমার সঙ্গে থাকবেন দেবতনু ভট্টাচার্য। আমরা কৃষ্ণ চরিত্র করব আগামীকাল। শুধু যে করব তাই নয়, আপনাদেরকে এইটা বলতে চাই, যখন আমি কার্বন ডেটিংয়ের ইতিহাসটা হাতে পেলাম, তখন আমার মনে হলো রামচন্দ্রের সম্পর্কে যে কথাই বলা হোক না কেন, সেটা তাঁদের একটা প্রবাহিত বিশ্বাস। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ৯,৫০০ বছর আগে দ্বারকাতে যাকে পাচ্ছি, কার্বন ডেটিং যে কথা বলছে কাঠ,
মিথ্যা কথা বলে না। কাঠে সব থেকে বেশি ভালো কার্বন ডেটিং পাওয়া যায় এবং কাঠের কারুকার্য সেখানে অজস্র রয়েছে ৯,৫০০ বছর আগে। তাই আগামীকাল রাত ৮টায় আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি যে বিষয়টি থাকবে বিশেষ অনুষ্ঠান, আমন্ত্রণ থাকলো সকলকে আপনাদের। আজ ইতিহাস পাতা উল্টেছে, আগামীকাল আরেকটি দিক আপনাদের সামনে উন্মোচন করব, কৃষ্ণ চরিত্র। বিদায় দিন, ভালো থাকুন এবং মাথায় রাখুন বিপদের সময় ধীমান হিসেবে থাকুন। ধী বুদ্ধি তাকে ব্যবহার করুন। সেই ধীকে ব্যবহার করে ভাবুন যে আপনার ভেতরে কোথাও কোনো আশঙ্কা আতঙ্ক নেই, কারণ আপনার গভীরে এই প্রাচীন ভারতবর্ষের, সুপ্রাচীন ভারতবর্ষের শাশ্বত আত্মা রয়েছে। যে শাশ্বত আত্মার সম্পর্ক আপনার ভেতরে, আপনার রক্তে প্রবাহিত। তাই আতঙ্ক নেই। যা আছে তা হলো নিজেকে জানার একটা মাত্র উপায়, যে উপায়ের মাধ্যমে আপনি শাশ্বতের সঙ্গে সম্পর্কিত হতে পারেন, ব্রহ্মাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারেন। সেখানেই আপনার আজকের এই সময়ে, এই ভয়ঙ্কর মহামারীর সময়ে আনন্দমের পথে এবং সর্বোপরি আনন্দম ছাড়াও প্রাণংসার মন্ত্রের পথে আপনার মুক্তি কিন্তু সুনির্দিষ্ট, কেউ আটকাতে পারবে না। তার আজকে বিদায় যাই সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কৃষ্ণ চরিত্র উপলক্ষে আমন্ত্রণ জানিয়ে রাখলাম সকলকে। আগামীকাল কিন্তু সকলকে দেখতে চাই এবং অন্যদেরও জানিয়ে রাখুন কালকের ব্যাখ্যা অন্যরকমভাবে, অনুষ্ঠান অন্যরকমভাবে। আর কাল বেলা 12টায় ধ্বংসের ইতিহাসের দ্বিতীয় পর্ব, যেটা আজকে করিনি, আজকে বিশেষ দিন ছিল বলে করিনি, আগামীকাল ধ্বংসের ইতিহাসের দ্বিতীয় পর্ব করব। সকলে প্রণাম জানুন, নমস্কার জানুন, বিদায় নিই, শুভরাত্রি বলি, আনন্দম বলি। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে অনুরোধ করি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় টিম, সুপ্রিয় লাইভের তরফ থেকে শম্পা খায়ের শুভরাত্রি, আনন্দম।